তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই। তুষার ভাই, আলোচনায় যাওয়ার আগে আমি শেরপুরের ঘটনাটি উল্লেখ করতে চাই। আজকে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে, উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জামায়াত ইসলামের পক্ষ থেকেও কথা বলা হয়েছে, আলামত ভালো নয়। বিএনপির পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়েছে। কিন্তু আমি আলোচনায় যাওয়ার আগে আমি কিছু বক্তব্য তুলে ধরতে চাই। শেরপুরের সহিংসতায় জামায়াত ইসলামের এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সরকার বলেছে, সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক। শেরপুরের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। নির্বাচনী আলামত ভালো নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রচারে বাধা, হত্যা খুনের ঘটনায় নির্বাচন কমিশন ও সরকারকে উপযুক্ত পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন তিনি। শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি, মাহাদি আমিন বলেছেন বিএনপির পক্ষ থেকে। তুষার ভাই, ভোটের মাঠের কথার যে লড়াই, সেই কথার লড়াইটা আসলে সংঘাতের দিকে রূপ নিচ্ছে কেন? কথার লড়াই সংঘাতে রূপ নেয় না। সাধারণত ভোটের মাঠে লড়াই যখন এমন হয়ে যায় যেখানে কেউ এমন বাক্য কথা ব্যবহার করছেন যেখানে অন্য পক্ষ অপমানিত বোধ করে, অথবা তাদেরকে আক্রমণ করা হয়, অথবা অনেক সময় ছোটোখাটো বিষয়, যেমন ধরেন কে আগে বসবে, কে পরে বসবে, এই রাস্তা দিয়ে কার মিছিল আগে যাবে, এইভাবে শুরু হয় বিষয়টা। ফলে ভালো কথা যদি হতো তাহলে এটা কখনো হতো না। যদি এক পক্ষের সঙ্গে অন্য পক্ষের যে মতদ্বৈততা, সেটা যদি এরকম আমরা টেবিলে বসে মেটাতে দেখতাম তাহলে এটা হতো না। কিন্তু আমি যেখানে আপত্তি করি সেটা হচ্ছে উদ্বেগ প্রকাশ করেই থেমে গেলে হবে না। উদ্বেগ তো আরও আগেই ছিল, সবাই উদ্বিগ্ন। অতএব ভোটের মাঠে যেন লড়াই কোনোভাবে এরকম পর্যায়ে না পৌঁছায়, সেই জন্য যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেমন নিয়োজিত করতে হবে, তেমনি দলগুলির প্রধান এবং দলগুলির যারা নিয়ন্ত্রক, তাদের সঙ্গেও তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের আলোচনা করতে হবে, যাতে করে কি ধরনের ইনস্ট্রাকশন যাবে, কি করা যাবে এবং কি করা যাবে না, এগুলি যেন তারা তাদের বক্তৃতার মধ্যে, তাদের কথার মধ্যে রাখেন। আপনি কি কোথাও লক্ষ্য করেছেন কেউ বলছে যে উস্কানিতে পা দিবেন না, কিংবা কেউ যদি আপনাকে প্রভোক করে তাহলে পাল্টা আঘাত করবেন না, যে কোনো জায়গাতে পরিস্থিতি যদি ভায়োলেন্ট বা এক ধরনের আক্রমণাত্মক হয়ে ওঠে তাহলে কি করা উচিত, এই বিষয়গুলি কে বলবে? সকলেই ব্যস্ত আছেন, চাবি আপনার দেশের চাবি আপনার হাতে, দরজা খুলে যাবে। দরজা খোলার আগে যদি এরকম অবস্থা হয় তাহলে দরজা কি করে খুলবে? এই জন্য দরজা খোলার আগে যে শান্তিপূর্ণ অবস্থাটা তৈরি করা দরকার, এই জন্য যে প্রোঅ্যাক্টিভিটি, এটা নির্বাচন কমিশনের ছিল না, এখনও নাই। আপনি এখনও বলেন নির্বাচন কমিশনের প্রচারণা আপনার চোখে পড়েছে এই ধরনের কোনো প্রচারণা সরকারিভাবে, যেগুলি ভোটাররা কী ধরনের আচরণ করবে, সমর্থকরা কী ধরনের আচরণ করবে, এলাকার আইন শৃঙ্খলা কীভাবে রক্ষা করা হবে, এই বিষয়গুলি বলা হচ্ছে। এমনকি আমরা আগে দেখতাম ব্যালট পেপার কিভাবে ভাঁজ করে, কিভাবে সিল দেয়, সেই জিনিসগুলি অনেক প্রচারিত হতো, এবং এটা কিন্তু তফসিল ঘোষণার আগে থেকেই প্রচারিত হতো, কেননা এটা শেখানোর জন্য নির্বাচনের তারিখ লাগে না। কিন্তু এই জিনিসগুলি প্রচারিত হয়েছে। আমরা উল্টো দেখতে পাচ্ছি উপদেষ্টা একজন প্রার্থীকে সাথে নিয়ে জাগো জাগো বলে গানের রেকর্ডিং করছেন। এইগুলি করলে তো হবে না, এই জিনিসটা বুঝতে হবে। একটা জিনিস সবাই বলছে, বুঝছেন, যে এইবার নাকি অনেক ভোটার আছে যারা জীবনে প্রথম ভোট দিবে, কিন্তু ওনারা ভুলে যাচ্ছেন এইবার নির্বাচন কমিশন আছে যারা জীবনে একটা ভোট, এই প্রথম ভোট অর্গানাইজ করছে, তার আগে কোনো ভোট অর্গানাইজ করে না। আমরা বারবার বলেছিলাম যে সিটি কর্পোরেশনের নির্বাচন দেন, অন্তত 3-4টা সিটি কর্পোরেশন নির্বাচন দেন, নির্বাচন করে আপনারা সক্ষমতাটা দেখে নেন নিজেদের। ওনারা একবার জাতীয় সংসদ নির্বাচন করছেন, তাহলে ওনারা তো প্রথমবার। এবং এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন এদের মধ্যেও কিন্তু পুরনো উপদেষ্টা নাই, কিংবা পুরনো কালে অনেক উপদেষ্টা ছিলেন বা অনেক রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক কাজকর্ম করেছেন, এরকম লোক নাই। এদের প্রায় প্রত্যেকেরই সমাজসেবার ইতিহাস আছে। তো এদেরকেও তো বুঝতে হবে যে তারা এমন একটা জায়গায় পৌঁছেছেন, তারাও প্রথমবার। অতএব যারা আগে এই কাজগুলি করেছেন তাদের সবাইকে জেলে ভরে দিলেও অন্তত ওইখানে গিয়ে জিজ্ঞেস করা দরকার ছিল যে সমস্যাগুলি কোথায় হয়। কিন্তু আপনি বলছেন যে ভালো কথা হয় না, তার ভালো কথা আসবে কিভাবে? আমি একটা ছবি নাম বলি, ছবিটার নাম হচ্ছে ক্যাচ মি ইফ ইউ ক্যান। তো সেখানে এই যে আজকে আমরা MICR চেক ব্যবহার করি, আমরা ক্রেডিট কার্ডে নতুন নিরাপত্তা ব্যবস্থা পাই, এই পুরো ব্যাপারটা আমেরিকাতে শুরু হয়েছিল একজন থিফের মাধ্যমে, একজন স্ক্যামারের মাধ্যমে। তো তারা কিন্তু সেই স্ক্যামারকে পরে চাকরি দিয়েছিল যাতে পরবর্তী স্ক্যামগুলি না হয়। তো এইটা হচ্ছে আধুনিক বিশ্বের ধারা, যে কিনা এই কাজগুলি করে, যে হ্যাক করে তাকে নিয়ে চাকরি দিয়ে বলে যে আপনি হ্যাক ঠেকাবেন,
আমি বলছি না যে সবাইকে ছেড়ে দেন, সবাইকে শাস্তি মকুব করে দেন, কিন্তু অন্তত তাদের সঙ্গে আলোচনা করা দরকার ছিল। অন্তত যারা এই কাজগুলি করেছে অন্তত 2-1 জনকে এর ভিতরে রাখা উচিত ছিল, কিন্তু ওনারা রাখেন নাই। এই জন্য আজকে এই ধরনের পরিস্থিতি হচ্ছে, সামনে আরো হতে পারে। জি, আমি আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি শাহিন হাসনাতের কাছে আসতে চাই। শাহিন ভাই, সুবচন আসলে কেন নেই? মানে সুবচন কি আসলে নির্বাসিত? ধন্যবাদ হোসেন জাকির, ধন্যবাদ আমার সহ আলোচক তুষার ভাইকে। আসলে সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো যে আমরা যেই প্রেক্ষিতে এই নির্বাচন আসছি, জুলাই গণ অভ্যুত্থানের পরে মানুষের যে একটা বৈষম্যহীন একটা ইনসাফপূর্ণ বাংলাদেশের যে একটা স্বপ্ন ছিল, কিন্তু শুরুতেই যেটা হয়েছে সেটা হলো যে একটু আগে আমার তুষার ভাই যেটা বলেছে আমি তার সাথে শতভাগ একমত। এই নির্বাচন কমিশনের সক্ষমতা আছে কিনা একটা নির্বাচন অপারেট করার। বিকজ যদি যেটা বলেছেন তুষার ভাই, স্থানীয় সরকারগুলোর নির্বাচনগুলো হতো, তাহলে কিন্তু কোথায় তাদের ভুল ত্রুটি, কোথায় তাদের আরও সক্ষমতা অর্জন করা দরকার, সেই বিষয়গুলো আলোচনায় আসতো। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন তো হওয়া তো দূরের কথা। আপনি নিশ্চিত জানেন যে গত মাসেই নির্বাচন কমিশন থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে। অন্যান্য যে নির্বাচনগুলো আছে বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠানের, এই নির্বাচনও হতে দেওয়া যাবে না। আরে যে নির্বাচন কমিশনের কাজই হলো নির্বাচনকে ফ্লারিশ করা, হ্যাঁ, এটাকে আরও বেশি পরিচর্যা করা। তারা যদি নিষেধাজ্ঞা দেয়, বিজ্ঞপ্তি দেয় যে নির্বাচন বন্ধ রাখো, মানে একটা জোকসের মতো যে আম্বানির মেয়ের বিয়ে হবে এত তারিখে, তার আগে যেন মালোপাড়ার ওই নিপেনের উপনের মেয়ের যেন বিয়ে না হয়। অতএব জাতীয় নির্বাচনের আগে আগের কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। আক্ষরিক অর্থে এটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, আর নির্বাচন কমিশনের মধ্যে সদিচ্ছার প্রচণ্ড ঘাটতি আছে। তাদের এই যাবৎ যা কিছু আচার আচরণ আমার কাছে এলিজেবল বা আইনানুগ মনে হয় নাই, সন্তোষজনক মনে হয় নাই। যেমন ধরেন যে এই নির্বাচন কমিশন একটা শুধু কোয়াসি জুডিশিয়ারি না, একটা কনস্টিটিউশনাল পোস্ট। এই জায়গাগুলোয় যারা দায়িত্ব নেন তারা কিন্তু শপথ নেন। কি শপথ নেন? তারা রাগ অনুরাগের ঊর্ধ্বে উঠে সেটা সংবিধান সমুন্নত রাখবে। তো যখন তারা এই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করতে গিয়েছেন, তখন দেখেছেন যে নির্বাচন কমিশনার বলেই ফেলেছে যে অনেক দুঃখ লইয়া দিয়ে দিলাম, টাকাগুলো শোধ করিয়া দিয়েন। তার মানে উনি এই ভারাক্রান্ত হয়ে দিয়েছেন, কিন্তু তার তো ভারাক্রান্ত হওয়ার কথা না। উনি তো নিজেকে পরিপূর্ণভাবে আইনের প্রতি অনুগত রেখে আচরণ করবেন। এই জায়গাগুলো ওনারা লক্ষণ করেন। জি, সেটি ঠিক আছে, নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা আছে, কিন্তু আমার প্রশ্ন যেটি হচ্ছে যে দুই দলের মধ্যে যে আমরা সম্প্রতি যে সংঘাতগুলো দেখছি, সংঘর্ষগুলো দেখছি, সেই দায় কি নির্বাচন কমিশনের নাকি আসলে দুই দলকেই এটা দায়? প্রথম কথা হলো যে রেফারি যে তাকে সে যদি তার সক্ষমতা মানে প্রমাণ দেন, তাহলে মাঠে ফাউলের সংখ্যা কম হয়। আমি আপনাকে শুরুতে আসি, বিশেষ করে যে কারণে আজকে বড় ধরনের একটা বিষণ্ণতা তৈরি হয়েছে, যে শেরপুরে যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু সরকারি অনুষ্ঠান। স্থানীয় সহকারী রিটার্নিং অফিসার বা ইওনো উনি দুই পক্ষকে ডেকেছেন, একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছেন। এই টাইম ফ্রেমের মধ্যে যারা আগে গিয়েছেন তারা সামনে যেয়ে বসেছেন। অনেক পরে আর একটা দল এসে বললো যে সামনে চেয়ার খালি করে দাও। তখন দেখা গেল যে সামনে যারা বসেছেন তারা প্রায় অর্ধেক সারি খালি করে দিলেন। অর্ধেক সারি খালি করলে হবে না, তোমরা এখান থেকে উঠো। এই যে একটা সহকারী রিটার্নিং অফিসার জানা উচিত ছিল যে দুই পক্ষের ইশতেহার নিয়ে আমি আলোচনা করব, সেই জায়গাটা মানে কোনো কারণে কোনো ধরনের যেন টেন্স তৈরি না হয়। টেন্স যদি তৈরি হয় সেটাকে উনি কীভাবে নিয়ন্ত্রণে আনবেন। এবং দুপুরের পর থেকে বিকালের পর থেকে একটা গ্রুপকে 4 ঘন্টা আটকে রাখা হয়েছে যে তাদের এক্সিট রুট বা নিরাপদ এক্সিটের ব্যবস্থা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। তাহলে পরিস্থিতি কোন জায়গাটায়? তা এইখানে মানে নির্বাচনের আগেই প্রি ইলেকশন যে এনভায়রনমেন্ট, সেটা কিন্তু নির্বাচন কমিশন প্রোটেক্ট করতে পারেন নাই। অতএব আমার কাছে যেটা মনে হয়েছে যে নির্বাচন মানেই বহুমত বহু চিন্তার থাকবে। এই মত ভিন্নতার জায়গাটা যেন মত বিরোধে উস্কে না দেওয়া হয়। এই বিরোধ মানে সহিংসতা, সংঘাত। দিন শেষে আমরা সবাই যে দলই করুক না কেন, যখন প্রাণহানি সহিংসতা হয়, এর দিন শেষে আমরাই ক্ষতিগ্রস্ত হই। এতে দেশ দুর্বল হয়, জাতির মধ্যে যে ইন্টিগ্রিটি, বন্ধন, এই জিনিসগুলো দুর্বল হয়ে যায়। আমার মনে হয় যে নির্বাচন আচরণবিধি মানা হচ্ছে কিনা সেখানে তারা খেয়াল করছে না। অনেক জায়গায় আচরণবিধি লঙ্ঘন করে নানান ধরনের প্রচার চলছে, সেখানে নির্বাচন কমিশন তাদেরকে ভিজিবল করতে পারছে না। স্থানীয় সরকার বলি, স্থানীয় প্রশাসন বলি বা সিভিল ব্যুরোক্রেসি বলি, কেউ কিন্তু কোনো দায়িত্ব পালন করছে না। আপনি দেখেন যে ব্যুরোক্রেসি হেলান দিয়ে আছে একটা দিকে, তারা আপকামিং গভর্নমেন্টকে হবে সেদিকে তাদের মনোযোগ,
যে তাদের সঙ্গে তারা নেক্সাস করতে পারলে হলো সামনে চুক্তিভিত্তিক নিয়োগ, পদোন্নতি এগুলো সেগুলো তারা পাবে। আক্ষরিক করতে তাদের তো এই জায়গাটা যাওয়ার কথা ছিল না। খুবই ভয়াবহ চিত্র। এবং এরা আর একটা জানেন যে এটা একটা বড় একটা অংশ বাংলাদেশে যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, যারা ভোটের বিরোধী অংশ, তাদের ভূমিকাটা কি, তারা কোথায় ভিড়ে যাচ্ছে, সেখান থেকে তারা এই অন্তরাল থেকে কি কি নির্বাচনকে বিঘ্নিত করার জন্য কি কি কর্মসূচি নিতে পারে, এই নির্বাচনকে অস্থিতিশীল করা, এই জায়গাগুলো সরকার উচিত ছিল খেয়াল রাখা। আমি আপনার কাছে আবারও আসবো। আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। এ পর্যায়ে তুষার ভাই, কি হয় এই আলোচনাটা সব জায়গায় আমি আজকে প্রেস কনফারেন্স ছিল, সংখ্যালঘু জনগোষ্ঠীর তাদের একটি উদ্বেগের কথা জানিয়েছেন। তারা যেটি বলেছেন আমি একটু উল্লেখ করতে চাই। সংখ্যালঘু জনগোষ্ঠী ভোট দিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করতে চায়, তবে কোনোভাবেই জীবন জীবিকা, সম্পদ ও সম্ভ্রম নিয়ে তাদের শঙ্কা ও উদ্বেগ কাটছে না। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এমনটা জানিয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরও বলছে, এই শঙ্কা ও উদ্বেগ ভোট প্রদানে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরুৎসাহিত করতে পারে। এই সমস্যাটা দীর্ঘদিনের। আমরা লক্ষ্য করেছি যেসব জায়গাতে ভিন্ন ধর্মাবলম্বী যারা সংখ্যায় কম, এরকম মানুষ একটু বেশি আছে, অর্থাৎ ভোটে তারা প্রভাব ফেলতে পারে, সেই সব জায়গাতেই তাদের উপরে আরেকটি পক্ষ একভাবে চড়া হয়। কিন্তু এতদিন আমরা জানতাম যে এই বিষয়টি তারা মনে করতেন যে এরা নাকি সবাই আওয়ামী লীগকে ভোট দেয়। এইবার তো আওয়ামী লীগ নাই, তাহলেও যে তাদের উপরে ওই একই রকম শঙ্কা বিস্তার করা হচ্ছে। এর মানে হচ্ছে তারা আসলে তাদের এই সংখ্যালঘুত্ব এবং তাদের ভিন্ন ধর্মাবলম্বী বলেই হয়তো তাদেরকে অবিশ্বাসের সামনে দাঁড়াতে হচ্ছে এবং এক ধরনের অন্যায় আচরণের সামনে দাঁড়াতে হচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং এই জায়গাগুলি হচ্ছে নির্বাচন কমিশনের কাজ ছিল, এই জায়গাগুলিতেই তো কাজ ছিল হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের। তারা এই জায়গাগুলিতে মনোযোগ দেন নাই ঠিক মতো। আজকে কি কারণে এই নির্বাচনের একদম সামনে এসে সংবাদ সম্মেলন করতে হবে, বলতে হবে আমরা শঙ্কাবোধ করছি, আমরা ভোট দিতে যেতে পারি কিনা, অথবা ভোট দেওয়ার পরে কি হবে, এই বিষয়গুলি নিয়ে তাদের মনে ভোটের ব্যাপারে তারা উৎসাহ পাচ্ছেন না। উৎসাহ পাচ্ছেন না কেন? তারা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, জানমালের নিরাপত্তা। সোজা কথা, তারা ভোট দিলেন, ভোটে আশানুরূপ ফলাফল না হলে এক পক্ষ তাদের উপর ঝাঁপিয়ে পড়বে কিনা, আবার তারা ভোট দিতেই যেতে পারলেন না, অথবা তারা ভোট দিতে পারলেন, তাদেরকে হেয় করা হলো সমাজে, তাদেরকে নানান রকমের প্রতিকূলতার সম্মুখীন হতে হলো পরবর্তীতে। এই বিষয়গুলি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু এই শঙ্কাটা নতুন না, এটা কিন্তু আমাদের জানা। তাহলে এই জানা বিষয়ে কেন সিদ্ধান্ত নিতে বা তাদেরকে আরও বেশি নিরাপত্তার যে অনুভূতি দেওয়া, সেই নিরাপত্তার যে আস্থা দেওয়া, সেটা কেন তারা পারলেন না, কেন পারছেন না? এই বিষয়টা তো জানা। শুধু কি সংখ্যালঘু, মানে সব নাগরিকের ক্ষেত্রেও তো একই বিষয়, যে সকল নাগরিকের নিরাপত্তাহীনতার কারণ আর যারা সংখ্যায় কম তাদের নিরাপত্তার কারণের মধ্যে খানিকটা তফাৎ আছে। সংখ্যায় কম হওয়াই কিন্তু একটা নিরাপত্তাহীনতার কারণ। আপনি যদি একটা জায়গায় দেখেন যে 15 জন লোক গন্ডগোল করছে, আপনি নিরস্ত্র, তাদের হাতে অস্ত্র, আপনি তাদের বিরোধিতা না করলে আপনি ওই রাস্তা দিয়ে যাবেন না, কেননা ওইখানে গন্ডগোল হচ্ছে, আমি তো নিরস্ত্র, আমার ওই দিক দিয়ে যাওয়া উচিত না, তাই না? এই কারণে আপনি সংখ্যায় কম বলে কিন্তু এটা হচ্ছে। কিন্তু ধরা যাক আপনার সাথে 100 জন লোক আছে, তাহলে কিন্তু সবাই আবার গিয়ে বলবে এই থামো, কি ব্যাপার, তোমরা এখানে কেন এরকম করছো? সংখ্যা নিজেই তো একটা শক্তি। এই যে সংখ্যা যে শক্তিতে পরিণত হয়ে যায়, নির্বাচনের সময় যাতে সেই শক্তি অন্যায়ভাবে প্রযুক্ত না হয়, এইটা দেখাটা হচ্ছে সরকারের কাজ। আপনি বর্ডার পার হলেই তো আপনি আমি সংখ্যালঘু। কেন সংখ্যালঘু? আমরা ধর্মীয় সংখ্যালঘু। তো এইরকম সংখ্যালঘুত্বের আরও কারণ আছে, জাতিগত সংখ্যালঘুত্ব থাকে। আজকে আপনি যদি ওইভাবে চিন্তা করেন, তাহলে যারা পাহাড়ে তারা আমাদের চেয়ে সংখ্যায় কম, তাই না? তো এই সংখ্যায় কম এই ব্যাপারটা কিন্তু এক এক জায়গাতে এক এক রকম। আপনি ধরেন ইউনিভার্সিটিতে গেলেন, দেখবেন নারীর তুলনায় পুরুষ ছাত্র কম, কিন্তু তারা কেন অনুভব করে না যে আমরা অনিরাপদ? কারণ ওই জায়গাতে ওই নিরাপত্তার অনুভূতিটা ওই প্রতিষ্ঠান দিতে পারে। কোনো ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে যদি শুনে তার সঙ্গে একজন চাকমা, মারমা, গারো কেউ আছেন, তাহলে সে কিন্তু মনে করবে না যে তাকে আমার এখান থেকে বের করে দেওয়া উচিত। কেননা সে জানে যে এটা হলে পরে তার ছাত্রত্ব বাতিল হবে, সারা জীবনের জন্য সমস্ত ডিগ্রি বাতিল হবে, জীবনে কোথাও স্কলারশিপ পাবে না। ফলে ওর এলাকায় গিয়েও যদি গন্ডগোল করে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে করবে না। তো এই যে একটা প্রতিষ্ঠান ওইখানে যারা থাকে তাদেরকে একটা অনুভূতি দিতে পারে যে তুমি এইখানে নিরাপদ, এইখানে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কিছু নাই। ওই একই অনুভূতি কেন রাষ্ট্র বা সরকার আমাদের সমস্ত মানুষকে দিতে পারে না? এই প্রশ্নটা করা দরকার। জি, এই প্রসঙ্গে আরেকটি বিষয় চলে আসে যে আমরা এর মধ্যে দেখেছি পত্রপত্রিকার খবর যে ঢাকা শহরের রাজধানীর বেশিরভাগ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
সেই বিষয়টিও কি আসলে ঝুঁকিপূর্ণ মানুষকে ভোট ভাবানো- কেন্দ্র কিভাবে হয় আপনি জানেন নিশ্চয়ই। ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ অনেকভাবে হতে পারে, যেমন ভোট কেন্দ্র নিজেই ঝুঁকিপূর্ণ। এমন একটা বাড়ির মধ্যে করা হয়েছে যে বাড়ি ধরেন নড়বড়ে, এমন একটা জায়গায় করা হয়েছে বৃষ্টি হলে পানি ঢুকবে, এমন একটা জায়গায় করা হয়েছে বাইরে থেকে আক্রমণ হলে কোনো দেয়াল নাই। এটা হচ্ছে অবকাঠামোগত নিরাপত্তাহীনতা, কিন্তু এর বাইরে আরও নিরাপত্তাহীনতা থাকে। যেমন মনে করেন আপনি ভোট কেন্দ্রে গিয়েছেন, ওই ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তাটা ভালো না, এটা এক ধরনের নিরাপত্তাহীনতা। যে আপনি আপনি স্বাভাবিকভাবে যেতে পারছেন না, রিক্সা উল্টায় পড়ে যাবে, এটাও একটা নিরাপত্তাহীনতা। কিন্তু এর বাইরে আরেকটা নিরাপত্তাহীনতা হচ্ছে সন্ত্রাসের নিরাপত্তাহীনতা, হুমকি। সেটার জন্য সিসি ক্যামেরার কথা বলা হয়েছিল, আমি দেখেছি শেষ মুহূর্তে সরকার সিসি ক্যামেরাতে রাজি হয়েছেন। আমরা দেখলাম পুলিশকেও বডি ক্যাম লাগিয়ে দিয়েছেন, কেউ অপরাধ করলে বডি ক্যামে সব উঠে যাবে। এই জিনিসগুলি ভালো, এগুলো কিন্তু আরও আগে করলে আরও ভালো হতো। আমি তো মনে করি সবসময় এই ক্যামেরা অন থাকা, পুলিশের সঙ্গে যে কোনো কিছু হলে যেন কে করছে এটা দেখা যায়, এই ব্যাপারগুলি আমি মনে করি যে ভালো এফেক্ট হয়েছে। কিন্তু এর বাইরে এলাকাতে নিরাপত্তা রক্ষার জন্য বরং বেসরকারি মানুষকে নিয়োজিত করা যেতে পারত। আপনি যদি চিন্তা করেন এই ইসলামী ব্যাংকের লোকজনকে এনে ভোটের কাজে না লাগিয়ে বরং সামাজিক নিরাপত্তা বিধানে এলাকাতে বৈঠক করে ইমাম, মুয়াজ্জিন, এলাকার ধর্মীয় নেতা, এলাকার সামাজিক নেতা, এলাকার সামাজিক সংগঠন, এদেরকে আমি মনে করি যে এই ভোট কেন্দ্রের নিরাপত্তা দেওয়ার জন্য যুক্ত করা যেতে পারত। আরেকটি বিষয় হচ্ছে যে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি, যে আপনি একসঙ্গে ভোট দিতে যান, কোথাও বাধা সৃষ্টি হলে ওইখানে গন্ডগোল তৈরি না করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। আপনি আপনার সাথে যদি ফোন থাকে, ক্যামেরা থাকে, যারা অন্যায় কাজ করছে তাদের ছবি এবং তাদের শব্দ আমাদের কাছে পাঠান, এরকম কোনো জায়গা থাকা উচিত ছিল। সেইগুলি যদি আপনি করতে পারতেন তাহলে দেখতেন যে আরও কমে যেত এই নিরাপত্তাহীনতার বিষয়টি। আর এরপরে তো আরেকটা নিরাপত্তাহীনতা আছেই। আমরা ভাবি যে দিনের ভোট রাতে হয়, রাতের ভোট দিনে হয়, ভোট দিলাম সেই ভোট গুনবে কিনা। এটা হচ্ছে ভোটারের ভোট সংক্রান্ত প্রসেস ঠিক মতো না হওয়ার নিরাপত্তাহীনতা। সেই নিরাপত্তাহীনতা কিন্তু আমরা এর আগে ফেস করেছি। এটা কিভাবে সরকার মোকাবেলা করবেন, এটা সরকার করবেন। আরেকটা হচ্ছে সর্বশেষ, ভোটের পরে একটা গন্ডগোল হয়। অতীতে আমরা দেখেছি ব্যালট বাক্স চুরি করে নিয়ে যায়, ব্যালট পাওয়া যায় পুকুরের মধ্যে। তো এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আর কারো না। ভোট শেষ হয়ে যাওয়ার পরে ভোটটা ঠিকমতো গোনা এবং ভোটটা গুনে ঠিকমতো ফলাফল প্রকাশ করা, ব্যালট বাক্সকে সংরক্ষিত অবস্থায় রাখা, এটা সম্পূর্ণভাবে সরকারের দায়িত্ব। সরকার নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই নিরাপত্তা বিধান করবেন। সেই নিরাপত্তা তারা সেদিন বিধান করতে পারছেন কি পারছেন না, ওটা ওই দিন বোঝা যাবে। মানে